হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয় এবং তারা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ঠিক আছে, মানে ইলেকট্রোফাইল আসে না। এখন সংযোজন অ্যালকিন আর অ্যালকাইনে দেয়। দেখবা তুমি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় হলো যে অ্যালডিহাইড। আমি বলি অ্যালকিন আর অ্যালকাইন দেয় ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, আর অ্যালডিহাইডের কিটোন দেয় নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, দুটোটা বিক্রিয়া আসলে অ্যালিফ্যাটিক যৌগ দেয়, অ্যারোমেটিক যৌগ কিছু দেয় না। ঠিক আছে, ঠিক আছে। তো আসি আমরা প্রথমে বেনজিন প্রস্তুতি। আর বেনজিনের কয়টা সিগমা বন্ধন থাকে, কয়টা পাই বন্ধন থাকে, ওটা মাস্ট মুখস্থ রাখবা। মুখস্থ নয়, এটা আসলে তোমরা চিন্তা করলে বাইর করতে পারবা কয়টা থাকে। ঠিক আছে। আর বেনজিন বলয়, মনে করো বেনজিন বলয় একটা থাকলে ওটার নাম বলে আমরা বেনজিন। বেনজিন বলয় যদি একসাথে দুইটা এরকম যুক্ত থাকে, এরকম একটা যৌগ আছে, এরকম একটা যৌগ আছে, এই যৌগটার নাম হলো ন্যাপথালিন। ঠিক আছে। তারপরে এরকম যদি তিনটা থাকে ওটার নাম হলো ফিনান্থ্রিন। তাহলে দুইটা থাকলে ওটাকে বলি ন্যাপথালিন, তিনটা থাকলে ওটার নাম ফিনান্থ্রিন। আর টলোইন আমরা চিনি, নাইট্রোবেনজিনও চিনি। এগুলো হলো প্রতিস্থাপিত হওয়ার পরে, বেনজিনটা প্রতিস্থাপিত হওয়ার পরে কি কি উৎপন্ন হইতে পারে। মনে করো মাথার উপরে যদি সিএসটি থাকে ওটাকে বলি টলোইন, NO2 থাকলে বলি নাইট্রোবেনজিন, তারপরে ওএইচ থাকলে বলি ফেনল, সিএইচও থাকলে বলি ভ্যানজালডিহাইড, COOH থাকলে বলি বেনজোইক অ্যাসিড। আচ্ছা, এগুলা মোটামুটি সবাই ধারণা আছে। তো বেনজিনের প্রথমে প্রস্তুতিটা দেখি, এরপর বেনজিন দুই তিনটা বিক্রিয়া দেয় ওগুলা দেখবো। তো বেনজিনের প্রস্তুতি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রস্তুতি এটা আমার হিসেবে। আমি ইন্টার লেভেলে এটা সবচেয়ে বেশি আসে, নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল সব জায়গায় এই প্রস্তুতিটা, যে অ্যালিফ্যাটিক যৌগ থেকে আমরা কিভাবে বেনজিন তৈরি করব। অ্যালিফ্যাটিক যৌগ থেকে এই জিনিসটা আমরা সবাই চিনি, CH111CH। এটা মানে হলো যে ইথাইন বলে এটার নাম, অ্যালকাইন আর কি। তো ইথাইন, এই যে ইথাইন, এই ইথাইন থেকে আমরা ডিরেক্ট বেনজিন তৈরি করতে পারবো, তবে কিছু শর্ত আছে। ডিরেক্ট বেনজিন তৈরি হয়, ইথাইন থেকে ডিরেক্ট বেনজিন তৈরি হয়, তবে শর্তটা হলো প্রভাবকটা এখানে অনেক বেশি তাপমাত্রা দিতে হয়, 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এখানে আয়রন প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা আসলে বলে যে লোহার নলের মধ্য দিয়ে তুমি যদি ইথাইন প্রবেশ করাও সেখানে বেনজিন তৈরি করবে। ঠিক আছে, তো প্রভাবক হিসেবে আয়রন ইউজ করা হয়। তো অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট বিক্রিয়া, ইথাইন থেকে ডিরেক্ট একদম বেনজিন তৈরি হয়। এটাই এমন একটা অ্যারোমেটিক যৌগ, সরি অ্যালিফ্যাটিক যৌগ, যেটা থেকে ডিরেক্ট বেনজিন তৈরি করা যায়। ঠিক আছে, তো ইথাইন থেকে ডিরেক্ট আমরা বেনজিন তৈরি করতে পারবো। তো তোমার প্রশ্ন আসতে পারে যে কোথা থেকে বেনজিন তৈরি করা যায়, তো ইথাইন থেকে। তো সেকেন্ডটা হলো ফেনল থেকে, আরেকটা হলো সোডিয়াম বেনজয়েট। ঠিক আছে, ফেনল থেকে এটা এটা একটু মনে রাখো, এটা সোজা, ফেনল থেকেও তৈরি করা যায়। ফেনলের সাথে শুধু তোমরা জিঙ্ক যোগ করবা, ঠিক আছে, তাইলেই বেনজিন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ফেনলের সাথে জিঙ্ক যোগ করলে সেটা বেনজিন তৈরি করে ফেলবে। এখানে আসলে কোনো প্রভাবক দেওয়ার দরকার নেই। তো তোমাকে প্রশ্নে বলতে পারে ফেনলের সাথে জিঙ্ক যোগ করলে কি তৈরি হয়, অবশ্যই বেনজিন তৈরি হয়। ঠিক আছে, এটা আসলে বিক্রিয়াটা একদম সোজা। এখানে একটা ও থাকে, এই ওটা জিঙ্কের সাথে আসে যুক্ত হয়ে যায়, আর বাকি যা থাকে সেটা থাকে বেনজিন। ঠিক আছে, তো এই বিক্রিয়াটা, তো সেকেন্ড বিক্রিয়া ফেনল থেকে তৈরি করা যায়। থার্ড বিক্রিয়া হলো সোডিয়াম বেনজয়েট থেকে তৈরি করা যায়। সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট মানে হলো মাথার উপর COO, বেনজোইক অ্যাসিড আমরা চিনি, মাথার উপর COOH, ওই বেনজোইক অ্যাসিড থেকে এটা আসছে সোডিয়াম বেনজয়েট, মানে এইচটা প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম বসছে। এখন এটা হলো যে এই যে আমরা অ্যালকেন প্রস্তুতিতে শিখছিলাম যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নামে একটা বিক্রিয়া ছিল, সে যে বিক্রিয়াতে আমরা ইথানোয়িক মানে যে কোনো একটা অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইমের বিক্রিয়া করাইতাম, তখন সেখানে একটা অ্যালকেন তৈরি হতো। তবে অ্যালকেনটা তৈরি হতো সবসময় একটা কার্বন কম তৈরি হতো, মানে বিক্রিয়কে যে কার্বন সংখ্যা থাকতো তার থেকে একটা কার্বন কম হতো উৎপাদ। তো এখানেও সেম, এখানেও একটা এটার সাথে আমরা সোডা লাইমের বিক্রিয়া করব। সোডা লাইম মানে NaOH আর CaO, এই দুটাকে একসাথে বলে সোডা লাইম।
তো সোডা লাইমের বিক্রিয়া করলে এখানে বেনজিন তৈরি হবে আর সাথে Na2CO3। হ্যাঁ, এখন তোমাদের কি আসতে পারে এখান থেকে কোয়েশ্চেন? এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা দিয়ে অ্যালকেনও তৈরি করা যায়, বেনজিনও তৈরি করা যায়। আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমরা সোডা লাইমটা ইউজ করি, এটাও আসে বেশি। ঠিক আছে, এরপরে ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা নিয়ে আসলে আমি গত ক্লাসে মনে হয় বলছিলাম। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এমন একটা জিনিস যেটা থেকে সব কিছু তৈরি করা যায়, সব অ্যারোমেটিক যৌগ তৈরি করা যায়। তো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা যৌগ। তো বেনজিনও তৈরি করা যায় এটা থেকে। তো বেনজিন কিভাবে তৈরি করা যায়, তো এখানে আসলে কি মনে রাখতে হবে ওটা আমি বলবো, শুধু বিক্রিয়ার দরকার নেই। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হলো N2Cl। এটার সাথে তোমরা যদি H3PO2 যোগ করো, এটা গত দিনে আমি দেখিয়েছিলাম বিক্রিয়াটা। যদি N2Cl এর সাথে H3PO2, যেটাকে বলে হাইপোফসফরাস অ্যাসিড, এটা যদি যুক্ত করো আর প্রভাবক হিসেবে কপার আয়ন দিবা, ঠিক আছে, আর কত ডিগ্রি এটা দরকার নেই, সাথে তাহলে বেনজিন তৈরি হবে। একটু মনে রাখলে হবে। তাইলে আমরা অলরেডি বেনজিনের প্রস্তুতি চারটা জানছি। প্রথমটা হলো ইথাইন থেকে। ইথাইন থেকে ডিরেক্ট বেনজিন তৈরি করা যায়। তারপর ফেনল থেকে তৈরি করা যায়। তো ফেনলের সাথে তোমাদের শুধু জিঙ্ক দিতে হবে। এখানে সবসময় বিকারকগুলো মুখস্থ রাখার চেষ্টা করো। মনে করো তোমাকে বললো ফেনল থেকে বেনজিন তৈরি করতে যাচ্ছ, তো তুমি বিকারক হিসেবে কি দিবা? জিঙ্ক দিবা। ঠিক আছে, তারপরে মনে করো যে তোমাকে বললো ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন তৈরি করতে যাচ্ছ, তাহলে বিকারক হিসেবে কি দিবা? H3PO2 দিবা। তো এগুলা জিজ্ঞেস করতে পারে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো প্রথম বিক্রিয়াটা, আমি ফার্স্টে বলছিলাম যে ইথাইন থেকে ডিরেক্ট বেনজিন তৈরি হয়, এবং শর্তটা হলো 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর আয়রন প্রভাবক হিসেবে ইউজ হয়। এই মোটামুটি চারটাই বেনজিন প্রস্তুতি, এছাড়া তেমন কিছু নেই। এছাড়া আরও আছে বেনজিন প্রস্তুতি, ওটা আমি দেখাবো, ওটা আসতে পারে আমার কাছে মনে হচ্ছে। তবে বেনজিন একটা বিক্রিয়াতে, ওই বিক্রিয়াটা একটু লাগবে, এই বিক্রিয়াটা একটু মনে রাখবে। বেনজিনের সাথে যদি হাইড্রোজেনের বিক্রিয়া করো, বেনজিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করলে সেখানে এই জিনিসটা তৈরি হয়। এখন আমাকে বলতে পারবা এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম কি? আমি বলে দিচ্ছি, এটা হলো বেনজিন, আমরা সবাই জানি যেহেতু ভিতরে বলয় আছে। এটাকে বলে সাইক্লোহেক্সেন। এটা কখনো বেনজিন না, এটার নাম হলো সাইক্লোহেক্সেন। এটাতে ভিতরে বলয় নেই। বলয় নাই বলতে হলো যে ভিতরে কোথাও ডাবল বন্ধন নেই। এখানে সবগুলা যতগুলা বন্ধন আছে সবগুলাই সিঙ্গেল বন্ধন। তো এটার নাম হলো সাইক্লোহেক্সেন। হেক্সেন বাট সাইক্লো, মানে চেইন তৈরি করছে, বা কি জানি বলে এটাকে, চাকরিক চাকরিক যৌগ। ঠিক আছে, চাকরিক যৌগ মানে চক্র তৈরি করছে একটা, সেজন্য এর নাম হলো সাইক্লোহেক্সেন। তো তোমাদের প্রশ্নে আসতে পারে যে বেনজিনের সাথে যদি হাইড্রোজেনের বিক্রিয়া হয় কি তৈরি হয়, তাহলে সাইক্লোহেক্সেন তৈরি হয়। এই মোটামুটি, আর তেমন কিছু নেই বেনজিনের ক্ষেত্রে। তো সাইক্লোহেক্সেন হলো, সাইক্লো যৌগ খুব কম আছে। সাইক্লোহেক্সেনও হইতে পারে, তারপরে সাইক্লোহ্যাপটেনও হইতে পারে, অনেকগুলাই আছে। এখন তুমি একটা লম্বা যৌগটাকে, ওটাকে যদি চক্র আকারে সাজাই ফেলো, তাহলে ওটাকে তুমি বলবা সাইক্লো। যেরকম আমি হ্যাক্সেন লিখতে পারি চাইলে। তো হ্যাক্সেন সবসময় একটা লম্বা লাইন হিসাবে থাকে, মানে 6টা সি থাকবে ওরকম লম্বা লাইন। বাট ওটাকে যখন আমি চক্র আকারে সাজাই ফেলবো, তখন ওটার নাম হয়ে যাবে সাইক্লোহ্যাক্সেন। আর সাইক্লো নিয়ে, যৌগ নিয়ে কোনো তোমাদের বিক্রিয়া নেই, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমাদের যতগুলো বিক্রিয়া আছে সবগুলা বেনজিন বলে আকৃতি, যেগুলা মানে টলুইন, নাইট্রোবেনজিন, ওইসব বিক্রিয়াগুলো আছে। তো একটা জিনিস এখানে আমরা দেখলাম, বেনজিন থেকে সাইক্লোহেক্সেন তৈরি করা যায়, আবার সাইক্লোহেক্সেন থেকে তুমি মানে হেক্সেন থেকে আবার চাইলে বেনজিনও তৈরি করা যায়। আর তোমাদেরকে একটা দেখি একটা প্রশ্ন বলতেছি, হেক্সেন থেকে যদি বেনজিন তৈরি করা যায়, তাহলে হ্যাপটেন থেকে কি তৈরি করা যায়? হ্যাপটেন মানে 7টা আছে কারণ, এই জিনিসটা আসতে পারে আমাদের। মানে হেক্সেন থেকে আবার তুমি চাইলে বেনজিন তৈরি করতে পারবা, কিন্তু হেক্সেন থেকে তো বেনজিন তৈরি করা যাচ্ছে। এখন আমার কথা হলো হ্যাপটেন থেকে কি তৈরি করতে পারবো? হ্যাঁ, টলুইন, টলুইন তৈরি করতে পারবো।
টলুইন তৈরি করা যাবে, ঠিক আছে? কারণ হেক্সেনে থাকে 6টা কার্বন, বেনজিনেও থাকে 6টা কার্বন, তো হেক্সেন থেকে তুমি ডাইরেক্ট বেনজিনে আসতে পারবা। বাট হ্যাপটেনে থাকে 7টা কার্বন, তো 7টা কার্বনের মধ্যে 6টা আমার বেনজিন তৈরি করতে লাগি যাবে, আরও একটা এক্সট্রা কার্বন থাকি যাবে, ওই এক্সট্রা কার্বনটা মাথার উপরে ফেলে। তো একটা জিনিস মনে রাখবে, হেক্সেন থেকে তুমি চাইলে বেনজিন তৈরি করতে পারবা, তবে হ্যাপটেন থেকে তৈরি করলে সেটা টলুইন তৈরি হবে। তো এই প্রশ্নটা আসতে পারে যে হেক্সেন থেকে বেনজিন তৈরি করা যায়, হ্যাপটেন থেকে টলুইন তৈরি করা যায়। এখানে প্রভাবকটা একটু মনে রাখলাম ভালো, অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করে এটাতে। আচ্ছা, বেনজিনের সাথে এটা আমি মুখে বলে দিই, বেনজিনের সাথে যদি ক্লোরিন যোগ করো তাহলে বেনজিন হেক্সাক্লোরাইড তৈরি হয়। তো এই যে বেনজিন হেক্সাক্লোরাইড, এটাকে বলে গ্যামাক্সিন, এটা আরেক নাম হলো গ্যামাক্সিন, এটা জীবাণুনাশক হিসেবে ইউজ করা হয়। তো এটা একটু মনে রাখিও, গ্যামাক্সিনের ইউজগুলো তোমরা ডাইজেস্টে পড়ে নিও, এটা এখানে আছে। তো গ্যামাক্সিন যদি বলে কিভাবে তৈরি করা হয়, এটা হলো বেনজিনের সাথে ক্লোরিন যোগ করলে তৈরি হবে। তো এবার বেনজিন তো প্রস্তুতি দেখা গেল, এরপরে আসি আমরা টলুইন প্রস্তুতি একটা আছে, এটা আমি একটু দেখাই দিই, এটা আসতে পারে। এটা কি আসলে আমরা উডস বিক্রিয়া নামে একটা বিক্রিয়া পড়ছিলাম অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে। টলুইন প্রস্তুতির ক্ষেত্রে এই সেম ধরনের একটা বিক্রিয়া ইউজ করা হয়, ওটার নাম হলো উডস ফিটিক বিক্রিয়া। তো তোমাদের প্রশ্নে আসবে উডস বিক্রিয়া আর উডস ফিটিক বিক্রিয়া। উডস বিক্রিয়ায় তৈরি করা হয় অ্যালকেন, আর উডস ফিটিক বিক্রিয়ায় তৈরি করা হয় টলুইন, নর্মাল কথা। তো বিক্রিয়াটা কিভাবে হয় সবাই দেখো, এখানে একটা ক্লোরোবেনজিন নেওয়া হয়, ক্লোরোবেনজিনের সাথে সোডিয়াম আর সাথে অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকালাইন ক্লোরাইড যোগ করা হয়। তো এখানে যে কাজটা হয়, এই যে সিএস3টা আছে, এই ক্লোরিনটাকে সরায় এই সিএসটা আসে এখানে বসি, তাহলে যে জিনিসটা তৈরি হয় এটার নাম হলো সিএস3। আর সবসময় মনে রাখবা, উডস বিক্রিয়া মানে যে বিজ্ঞানী উডস, উনার বিক্রিয়াগুলোর মধ্যে সবসময় প্রভাবক হিসেবে শুষ্ক ইথার ইউজ করা হয়, শুষ্ক ইথার সবসময় মনে রাখবা। উডস নামে যত বিক্রিয়া আছে সবগুলোতে শুষ্ক ইথার ইউজ করা হয় প্রভাবক হিসেবে। আর এই বিক্রিয়ায় উডস ফিটিক বিক্রিয়াতে যে জিনিসটা তৈরি হয় এটার নাম হলো টলুইন। আরেকভাবে তৈরি করা যায় টলুইন আরেকভাবে তৈরি, ওটার নাম হলো ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন বিক্রিয়া। এটা নিয়ে আমাদের কথা মানে পড়ানো হয়ে গেছে, ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন বিক্রিয়া। ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন বিক্রিয়াটা হলো বেনজিনের সাথে, বেনজিনেরই বিক্রিয়া সব এগুলো, অ্যালকাইল হ্যালাইডের যদি বিক্রিয়া করো এটাকে আমরা বলি ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন বিক্রিয়া। এখানে AlCl3 প্রভাবক হিসেবে কাজ করে। এখানে এই যে CH3টা আসে মাথার উপর যুক্ত হয়ে যায়, এটার নাম হলো ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন বিক্রিয়া। তো ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন বিক্রিয়া টলুইন তৈরি করা যায়। হ্যাঁ, একটা প্রশ্ন আছে যে বেনজিনের মধ্যে কোন কোন সংকর আয়ন বিদ্যমান, মানে কার্বনের কোন কোন সংকর আয়ন বিদ্যমান, আমাকে কেউ আনসার এটা দিতে পারবে? এই পুরো বেনজিনের মধ্যে কার্বনের যে সংকর আয়ন হয়, কোন কোন সংকর আয়নটা বিদ্যমান? কারণ কার্বনের তিনটা সংকর আয়ন হতে পারে, sp হইতে পারে, sp2 হইতে পারে, sp3 হইতে পারে, তিনটা হইতে পারে। এখন আমার প্রশ্ন হলো ওখানে কোনটা কোনটা বিদ্যমান। আচ্ছা, তো আমি বলে দিই এটা, এখানে sp3 আর sp2 বিদ্যমান, কারণ হলো বেনজিন বলয়ের মধ্যে ডাবল বন্ধনের উপর কোনো বন্ধন থাকে না, মানে ট্রিপল বন্ধন বলতে কিছু থাকে না। যেহেতু ওখানে কোনো ট্রিপল বন্ধন থাকে না, তাই আমরা বলতে পারি ওখানে sp সংকরায়ন বলতে কিছু থাকে না। কারণ ট্রিপল বন্ধন যেখানে থাকবে সেখানে sp সংকরায়নটা থাকবে, সিঙ্গেল বন্ধন যেখানে থাকবে সেখানে sp3 সংকরায়ন থাকবে, আর
ডাবল বন্ধন যেখানে থাকবে সেখানে sp2 সংকর আয়ন থাকবে। তো এটা একটু মনে রাখবা, বেনজিনে sp3 সংকর আয়নটা থাকে না, কিন্তু কার্বনে কিন্তু হইতে পারে। কার্বনে তিনটা সংকর আয়নই দেয়া যায় বা হয়। আর বেনজিন রেজোনেন্স বিক্রিয়া দেয়, মানে অনুরণন করে, এটা আমরা সবাই জানি যে এই জিনিসটা আর কি। ও এই যে বেনজিনে পাই ইলেকট্রন কয়টা থাকে একটু আমাকে বলবা এই জিনিসটা, ঠিক আছে? পাই ইলেকট্রন মানে হলো পাই বন্ধনে যতগুলো ইলেকট্রন থাকে ওগুলাকে পাই ইলেকট্রন বলে। তো আমরা এখানে একটু খেয়াল করি পাই বন্ধন কয়টা আছে, একটা দুইটা তিনটা পাই বন্ধন আছে, মানে ডাবল বন্ধন যেগুলো ওগুলাকে আমরা বলি পাই বন্ধন। তো এখানে একটা দুইটা তিনটা পাই বন্ধন আছে। একটা বন্ধন গঠন করতে দুইটা ইলেকট্রন লাগে, তাহলে যেহেতু তিনটা বন্ধন আছে তাহলে আমার কাছে 6টা পাই ইলেকট্রন আছে। ঠিক আছে, এটা মনে রাখবা। পাই ইলেকট্রন হিসাব করতে বললে এইভাবে করে হিসাব করবা। মনে করো তোমাকে এখানে হিসাব করতে বলছে, এখানে কয়টা আছে, ঠিক আছে? তোমাকে দেয়া থাকবে অবশ্যই। তো এটার নাম হলো ন্যাপথালিন, আমি বলছিলাম। তো ন্যাপথালিনে কয়টা পাই ইলেকট্রন আছে দেখো, বন্ধন আছে কয়টা এটা খেয়াল করো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বন্ধন আছে। তো পাঁচটা বন্ধন থাকলে 10টা, 5 × 10, 10টা পাই ইলেকট্রন। তো এগুলো আছে যে ন্যাপথালিনে কয়টা পাই ইলেকট্রন থাকে। এবার আসো, ন্যাপথালিন গেল। হাকেল নিয়ম নামে একটা নিয়ম আছে যেটা দিয়ে আমরা অ্যারোমেটিক যৌগ চিনতে পারি। এটা আমি পড়ানো হয়নি আমার। হাকেল নিয়ম, এটা সবাই কম বেশি জানো এর সম্বন্ধে। মানে কোনো যৌগতে যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, আমি আবার বলতেছি, কোনো যৌগতে যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে তাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো হাকেল নিয়ম অনুসারে। উনার নিয়ম অনুসারে আমরা যদি কোনো যৌগতে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে তাহলে ওটাকে আমরা বলবো যে হাকেল নিয়ম বা হাকেল ইলেকট্রনের নিয়ম এটা। তো একটা জিনিস আমরা খেয়াল করি, আমাদের বেনজিন যে যৌগটা ছিল, বেনজিন যৌগটার মধ্যে পাই ইলেকট্রন ছিল 6টা, ঠিক আছে? তো 6টা ইলেকট্রন, 6টা। এখন আমার কথা হলো এন এর মান 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 সব হতে পারবে এন এর, ঠিক আছে? এখন আমার বেনজিনের মধ্যে ইলেকট্রন আছে 6টা, তাহলে আমি 4n+2 = 6 লিখতে পারি। তাহলে এবার 4n সমান লিখতে পারি 4, সুতরাং n সমান লিখতে পারি 1। দেখো, তাহলে আমরা এই যে হাকেল নিয়ম অনুসারে কিভাবে বুঝবো যে এটা মানে যৌগটা অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না? তোমাকে প্রথমে কাউন্ট করতে হবে যে তোমার যে যৌগটা আছে, যে যৌগটা দিছে ওখানে কয়টা পাই ইলেকট্রন আছে। তো আমি বেনজিনের ক্ষেত্রে কাউন্ট করছিলাম 6টা পাই ইলেকট্রন আছে। তারপর তুমি এই সূত্রটাতে বসাই দিতে হবে 4n+2। তো 4n+2 তে যখন আমি ইলেকট্রনটা বসাই দিব, তো বসাইলে n এর মান যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে ওটাকে বলবো যে অ্যারোমেটিক যৌগ না। মানে n এর মান যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে অ্যারোমেটিক যৌগ, n এর মান যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে অ্যারোমেটিক যৌগ না। নর্মাল কথা। তোমাদেরকে একটা উদাহরণ দিই আমি। না, অ্যালিফ্যাটিক বলবা না, ওগুলাকে চাক্রিক যৌগ বলা হয়, ঠিক আছে? সাইক্লো যৌগ, ঠিক আছে? এই যে আমি নাম বলবো, এখনই নাম বলতেছি, এটা এই জিনিসটার নাম বলি। এটার নাম হলো সাইক্লোপেন্টাডাইন। এটার নাম হলো সাইক্লোপেন্টাডাইন। প্যান্টাডাইন কেন, আমি একটা জিনিস খেয়াল করে, যতগুলা কোণা দেখবা, দেখো এখানে যতগুলা কোণা আছে সবগুলাতে একটা একটা কার্বন আছে। তাহলে এখানে মোট কোণা আছে 5টা, একটা দুইটা তিনটা চারটা 5টা, তাহলে অবশ্যই সাইক্লোপেন্টাডাইনই হবে। তো সাইক্লোপেন্টাডাইন এটার নাম। তো এখানে যদি আমি বলি ইলেকট্রন কয়টা আছে, পাই ইলেকট্রন, তো এখানে পাই বন্ধন আছে দুইটা, একটা দুইটা পাই বন্ধন দুইটা আছে। তো যেহেতু এখানে পাই বন্ধন দুইটা আছে তাইলে আমরা এটাকে হাকেল নিয়মে ফেলে 4n+2 সমান হলো 4। আশা করি বুঝছো কারণ 4 কেন, কারণ দুইটা পাই বন্ধন আছে, তাহলে প্রত্যেকটাতে দুইটা দুইটা ইলেকট্রন, তাহলে 4টা। তাহলে 4n+2 সমান 4।
তাহলে n সমান আসবে হাফ। দেখো হাফ কিন্তু পূর্ণ সংখ্যা না, তাহলে অবশ্যই আমি এই জিনিসটাকে অ্যারোমেটিক যৌগ বলতে পারবো না। ঠিক আছে, তো তোমাদেরকে অপশনে মানে এগুলো ভার্সিটি লেভেলে আছে, অপশনে দেখবে এরকম অনেকগুলো যৌগ দিয়ে দিবে, বলবে যে নিচে কোনটি অ্যারোমেটিক যৌগ। তো তোমাকে এরকম তুমি চিত্র দেখলেই বুঝবা যে এটাতে কয়টা পাই ইলেকট্রন আছে। এই যে আমরা চিত্র দেখলেই বুঝতেছি এখানে। না হবে না, হবে না, হবে না, না হবে না। তো এটাই হলো হাকেল নিয়ম। তো তবে হাকেল নিয়ম ছাড়াও ব্যতিক্রম আছে, ব্যতিক্রম লাগলে এত দরকার নেই। ব্যতিক্রম আছে, হাকেল নিয়ম ছাড়াও অনেক অ্যারোমেটিক যৌগ আছে, মানে এগুলা নিয়ে হয়তো ইন্টার হইলে তাহলে পড়ানো যাইতো, এখন দরকার নেই আপাতত। এখন আমরা বেনজিন যৌগের মানে অ্যারোমেটিক যৌগের মধ্যে কিছু শ্রেণীবিভাগ আছে, আলাদা শ্রেণীবিভাগ। এটার মধ্যে একটা আছে বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ, আরেকটা হলো নন বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ। তো আমি দুটোটাই আসলে অ্যারোমেটিক যৌগ, বেনজিনয়েড আবার আরেকটা হলো নন বেনজিনয়েড। তো বেনজিনয়েড হলো যে বেনজিনয়েড যৌগ যেগুলা, এগুলাকে আমি এমনি বলেছি টলুইন, ফেনল, এগুলো হলো যে বেনজিনয়েড যৌগ। আর নন বেনজিনয়েডের উদাহরণটা মুখস্থ রাখতে হবে। আমি উদাহরণগুলো ফার্স্টে বলে ফেলতেছি। নন বেনজিনয়েডের উদাহরণ তিনটা আছে আমার এখানে, একটা হলো ফিউরান, আরেকটা পাইরল, আরেকটা হলো পিরিডিন। ফিউরান, পাইরল, পিরিডিন। তো তোমাদেরকে আমি দেখাই এগুলো যৌগটা কিরকম। এখানে আমি যে যৌগটা লিখলাম এটার নাম হলো ফিউরান, মানে মাথার উপরে বা পঞ্চভুজের মতো আজকে উপরে অক্সিজেন থাকে। হ্যাঁ, তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে তো 4টা পাই ইলেকট্রন, তবুও কেন আমরা এটাকে অ্যারোমেটিক যৌগ বলছি? হ্যাঁ, বেনজিন বলয় নাই, দেখি বোঝা যাচ্ছে বেনজিন বলয় নেই, কিন্তু তবুও আমরা এটাকে কেন অ্যারোমেটিক যৌগ বলতেছি। দেখো এখানে অক্সিজেনের 2টা ইলেকট্রন মানে 4টা ইলেকট্রন থাকে মেইনলি। এই 4টা ইলেকট্রনের মধ্যে 2টা ইলেকট্রন বলয়ের ভিতরে থাকে। ঠিক আছে, এক্সট্রা 2টা ইলেকট্রন থাকে তার, এই এক্সট্রা 2টা ইলেকট্রন বলয়ের ভিতরে থাকে। তো দেখো আমাদের যদি পাই ইলেকট্রনের সংখ্যা 6টা হয় তাহলে ওটাকে আমরা বলি যে এটা অ্যারোমেটিক যৌগ, কারণ n এর মান তখন 1 আসে। ঠিক আছে, তো এখানেও দেখো তোমরা, এই যে এখানে একটা 2টা ইলেকট্রন আছে, এখানেও 2টা ইলেকট্রন আছে, আবার এখানেও 2টা ইলেকট্রন আছে, তাহলে মোট 6টা ইলেকট্রন কিন্তু কমপ্লিট হয়েছে। তো আমি যদি 4n + 2 = 6 লিখি তাহলে n এর মান ঠিকই কিন্তু 1 আসছে, তাহলে অবশ্যই আমি এটাকে অ্যারোমেটিক যৌগ বলতে পারবো। হ্যাঁ, বেনজিন বলয়যুক্ত যৌগ এটা বলতে পারবো না, বাট অ্যারোমেটিক যৌগ বলতে পারবো। অ্যারোমেটিক যৌগে আমাকে বলে নাই যে বেনজিন বলয় থাকতে হবে, আমাকে বলছে যে 4n + 2 সংখ্যক ইলেকট্রন থাকতে হবে, মানে পাই ইলেকট্রন থাকতে হবে। তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই, এটা হলো ফিউরান, আরেকটা ছিল পাইরন, সেম দেখতে, সেম দুটোতে। তো এই যৌগগুলো আসলে যারা ভার্সিটি দিতে চাচ্ছ তারা অবশ্যই এই যৌগগুলো মাস্ট মুখস্থ করতে হবে। মেডিকেলে তো ডিরেক্ট নাম দিয়ে দেয়, তো ওখানে তোমাকে সংকেত দেখার আসলে সুবিধা নাই, তো হিসাবে মুখস্থ রাখলেই বেটার। বাট ভার্সিটি যেসব পরীক্ষা ওখানে অপশনগুলোর মধ্যে এরকম চিত্র আঁকে দিয়ে দেয় ওরা। দেখো তোমরা এখানে দেখলেও বুঝবে এটা, দেখো এখানেও কিন্তু 6টা আছে পাই ইলেকট্রন, এটার নাম হলো পাইরল, এটার নাম পাইরল। অক্সিজেন থাকলে ফিউরান, অ্যানিস থাকলে পাইরল, আরেকটা আছে নাইট্রোজেন থাকলে এটাকে আমরা বলি পিরিডিন। আলহামদুলিল্লাহ, নাইট্রোজেন থাকলে ওটাকে আমরা বলি পিরিডিন। সঞ্চারণশীলতা হলো অনুরণন। এখানে আসলে এই যে এগুলো আসে না, এগুলো এখন ইন্টারের প্রশ্ন, এগুলো এখানে দিবে না, মানে এর একটা ধর্ম আছে। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি যে বেনজিনের যেসব বৈশিষ্ট্য আছে মাস্ট মাস্ট মুখস্থ করবা, এগুলো মেডিকেলের জন্য অনেক ইম্পর্টেন্ট। নিচে কোনটি বেনজিনের বৈশিষ্ট্য নেই, শেষ কথা, ওখানে তোমার অনেকগুলো অপশন দিবে, তো ওখান থেকে আনসার করতে হবে, তো মাস্ট বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। তো অবশ্যই হ্যাঁ, বেনজিনের সঞ্চারণশীলতা ধর্মটা আছে, কারণ তার ভিতরে মোট, আমাকে বলো সবাই, ইলেকট্রন কয়টা থাকে, পাই ইলেকট্রন থাকে কয়টা? 6টা পাই ইলেকট্রন থাকে। দেখো 1টা 2টা, মানে মোট হলো 6টা থাকে পাই ইলেকট্রন। এই পাই ইলেকট্রনগুলা সঞ্চারণ করতে পারে, মানে ভিতরে সঞ্চারণ করতে পারে। সঞ্চারণ বলতে দেখো পাই বন্ধন এখানে ছিল প্রথমে, এখানে ছিল, এরপর এখানে ছিল,
এই জায়গাগুলোতে কোনো পাই বন্ধন ছিল না। তো সঞ্চারণশীলতা বলতে এই যে পাই ইলেকট্রনগুলা এখন তাদের জায়গাটা পরিবর্তন করে ফেলবে, এটা এখন এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে। এই ধর্মটাকে বলে অনুরণন বা রেজোন্যান্স বা সঞ্চারণশীলতা যেটা বলে। তোর এই ধর্মটা আছে, মানে সে চাইলে তার বন্ধনগুলা চেঞ্জ করতে পারে, আগের জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারে। এটাকে বলে পাই ইলেকট্রনের সঞ্চারণশীলতা। তো মোটামুটি আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে পড়ালেখা হয়েছে। যাই হোক, বেনজিনই সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো। উপরে প্লাস দেয়া আছে না? ডাবল বন্ড কয়টা দেয়া আছে? তো একটা হলে পাই ইলেকট্রন কয়টা? দুইটা না? তাহলে অ্যারোমেটিক কেমন হবে? তোমাকে যদি বলে যে অ্যারোমেটিক যৌগ হবে, তুমি শুধু পাই ইলেকট্রন লিখবা, প্লাস আছে না মাইনাস আছে ওটা দেখার তোমার প্রশ্ন না। তুমি শুধু ভিতরে হিসাব করবা যেখানে পাই ইলেকট্রন কয়টা আছে, এটা হিসাব করলেই হবে। হ্যাঁ হ্যাঁ, অসম্পৃক্ত মানে হলো অসম্পৃক্ত, সবই তো অসম্পৃক্ত। একটা জিনিস মনে রাখবা, যদি সবগুলা সিঙ্গেল বন্ধন থাকে তাহলে ওটাকে আমরা বলি সম্পৃক্ত, আর যদি একটাও যদি ডাবল বন্ধন থাকে ওটাকে আমরা বলি অসম্পৃক্ত। তাহলে যতগুলাই বেনজিন যৌগ আছে সবই অসম্পৃক্ত যৌগ, বুঝে গেছে? কারণ ওখানে সবগুলাতে ডাবল বন্ধন আছে, অন্তত একটা হইলেও আছে। আচ্ছা, তো এখানে অনেকগুলো আসলে বিক্রিয়া দিছে যেগুলো হয় বা হয় না, পার্থক্য আর কি, অ্যালিফ্যাটিকের সাথে অ্যারোমেটিকের পার্থক্য। মোটামুটি শেষ, আমরা মোটামুটি শেষ করছি, যতটুকু কমাই সময় পারি আমি পড়ানোর চেষ্টা করছি। এখন লাস্ট আছে পলিমারকরণ, আমি পলিমারকরণে যাচ্ছি। সবাই যদি বই থাকে পলিমারকরণটা ওইটা। হ্যাঁ, প্রথমে পলিমার কি জিনিস, পলিমারকরণ বা পলিমার কি জিনিস? পলিমারকরণ মানে হলো অনেকগুলো ছোট ছোট অণুগুলাকে একসাথে মিলাই তুমি বড় একটা অণু তৈরি করবা, এটার নাম হলো পলিমারকরণ। ঠিক আছে? অণুকে মিলাই তুমি বড় একটা অণু তৈরি করবা, এটার নাম হলো পলিমারকরণ। তারপর একটা আছে ঘনীভবন পলিমার। ঘনীভবন পলিমার মানে হলো তুমি অনেকগুলো যৌগকে মিক্স করছো, বাট পানিটা বের হয়ে গেছে, মানে বিক্রিয়ার সময় এক অণু পানি বের হয়ে গেছে, বা কয়েক অণু পানিও বের হতে পারে, মেন কথা হলো পানি বের হয়ে গেছে। তো তখন ওটাকে আমরা বলবো ঘনীভবন পলিমারকরণ। পানি যদি বের হয়ে যায় কোনো বিক্রিয়া থেকে, ওটাকে আমরা বলি ঘনীভবন বিক্রিয়া। তো ওখান থেকে ঘনীভবন পলিমারকরণ। আর এছাড়া তোমার পলিমারের অনেকগুলো প্রকারভেদ দিছে, উৎস অনুযায়ী, গঠন অনুযায়ী, এগুলো তোমাদের দায়িত্ব মুখস্থ করা। এগুলা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা বেশি আসে এবং সেজন্য মুখস্থ করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে? মাস্ক মুখস্থ করতে হবে যে থার্মো সেটিং কি জিনিস, থার্মো প্লাস্টিক কি জিনিস, এগুলোর বৈশিষ্ট্য কি জিনিস, এগুলো সব মনে রাখতে হবে। এরপরে পলিমারকরণের মধ্যে প্রথম আমি বলছিলাম দুইটা পলিমার আছে, একটা হলো সংযোজন পলিমারকরণ আর একটা হলো ঘনীভবন পলিমারকরণ। তো সংযোজন পলিমারকরণের মধ্যে কিছু উদাহরণ আছে, ঘনীভবনের মধ্যে কিছু উদাহরণ আছে। এগুলো এত ইম্পর্টেন্ট না মনে রাখা, বাট উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট, যে কি কি তৈরি করা যায়। তো আমি তোমাদেরকে বলবো কি কি মনে রাখতে হবে, কি কি রাখতে হবে না। তো প্রথমে আসি সংযোজন পলিমারকরণ। সংযোজন পলিমারকরণ মানে হলো অনেকগুলা অণুকে একসাথে যুক্ত করে তুমি বড় একটা অণু তৈরি করবে, এটাই হলো সংযোজন পলিমারকরণ। তো আমি একটা উদাহরণ দিই, পলিথিন। এটা এসএসসি লেভেলও তোমরা পড়ছিলা, পলিথিন তৈরি। এটা হলো তুমি যদি ইথিনকে, আমরা জানি ইথিনের সংকেত হলো এটা, ইথিনকে যদি পলিমারকরণ করি, তো ইথিনকে পলিমারকরণ মানে হলো তুমি n সংখ্যক ইথিন নিছো। n সংখ্যক মানে অনেক, কোটি কোটি অথবা লাখ সংখ্যক ইথিন নিছো, এরকম অনেকগুলা ইথিনকে একসাথে যুক্ত করছো। এই যুক্ত করে যে জিনিসটা তৈরি হয়েছে ওটার নাম হলো পলি ইথিন। সবসময় মনে রাখবা, যদি কোনো একটা জিনিসের, এটাকে বলে বিক্রিয়ক বা এটার আরেকটা নাম বলে মনোমার, ওগুলো আসতেছে। তো এই যে বিক্রিয়কে যেটা থাকবে ওটাকে, ওটার নামের আগে যদি পলি দিয়ে দাও, তোমার নামকরণটা হয়ে যাবে। যেরকম এটার নাম ছিল ইথিন, তো এটার নাম হবে পলি ইথিন।
তো এটা সংকেত এরকম, এগুলো আসে না, দরকারও নেই। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখানে তোমাদেরকে একটু তাপমাত্রাটা মনে রাখতে হবে। তাপমাত্রা হলো 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ার চাপ। পারলে মনে রাখিও, কারণ আসে পলিমার করলে কি হবে। হ্যাঁ, 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ হলো 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ার। আচ্ছা, এখন এই জিনিসটা তো তৈরি হইলো, যাক, পলিথিন, এটা হলো, এটার নাম হলো সংযোজন পলিমার। তো আচ্ছা, যেটা বললাম যে প্রশ্নে কি আসে, প্রশ্নে আসে হলো তুমি পলিথিন তৈরি করার জন্য কি ইউজ করবা। উত্তর হলো ইথিন। কারণ এখানে দেখো মনোমার ইথিন। আচ্ছা হ্যাঁ, পলিমার একটা জিনিস, মনোমার একটা জিনিস। মনোমার হলো তুমি বিক্রিয়কে যে জিনিসটা ইউজ করবে ওটার নাম হলো মনোমার, আর যে জিনিসটা তৈরি হবে ওটার নাম হলো পলিমার। তাহলে এখানে ইথিনটা হলো মনোমার, এই জিনিসটা হলো পলিমার। তো তোমাকে বেশিরভাগ প্রশ্নেই জিজ্ঞাসা করবে যে তুমি পলিথিন তৈরি করতে চাচ্ছ, তাহলে মনোমার হিসেবে কি ইউজ করবে। মনোমার হিসেবে ইথিন ইউজ করবে। আশা করি বুঝাইতে পারছি। এরপর সেকেন্ডটা আমি বলি, পিভিসি। পিভিসি এটা অনেক একটা ইম্পর্টেন্ট একটা যৌগ, এটা অনেক জায়গায় ইউজ করা হয়। এটা ইউজগুলা আমি বাকিটা এগুলো মুখস্থ, মানে কোনটার ইউজ কিরকম, কি কোথায় কোথায় ইউজ করি আমরা, ব্যবহার করি, ওগুলাই তোমরাই জানো, বা ওটা মুখস্থ করতে হবে, ডাইজেস্টে আছে ওখান থেকে মুখস্থ করতে। এখন পিভিসি, পিভিসি নিয়ে একটু আমি বলি। পিভিসি মানে হলো, এটার পুরা নাম হলো পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। দেখো পলি নামটা চলে আসছে, তাহলে আমি ওই যে পলিটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে জিনিসটা আছে এটার নাম হলো ভিনাইল ক্লোরাইড। এই যে ভিনাইল ক্লোরাইড, এটাই হলো তার মনোমার। ঠিক আছে, তো এই যে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড এমনি তুমি সাধারণত পাওয়া যায় না, ওটা বানাই নিতে হয়। তো আমি তোমাদেরকে দেখাই যে কিভাবে করতে হয় এটা। তুমি যদি ইথাইনের সাথে HCl এর বিক্রিয়া করো, তাহলে এই যে যে যৌগটা তৈরি হয়েছে, মানে ইথাইনের সাথে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের HCl এ বিক্রিয়া করার পর যে জিনিসটা তৈরি হয়, এটার নামই হলো ভিনাইল ক্লোরাইড। তাহলে দেখো, আসলে মেইনলি আমরা কি থেকে তৈরি করতেছি, আমরা তৈরি করতেছি আসলে ইথাইন থেকে। তাহলে পিভিসি আসলে মেইনলি কোথা থেকে তৈরি করা হয় যদি আসে, তাহলে অবশ্যই এটা আসবে, উত্তর হবে ইথাইন। অ্যালকাইন থেকে তৈরি করা হয় বা ইথাইন থেকে তৈরি করা হয়। এই যে ইথাইন থেকে তুমি যদি HCl এ বিক্রিয়া করো, ভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়, এটার নাম হলো ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইডকে পলিমার করলে তুমি পলিভিনাইল ক্লোরাইড পাই যাও। ওটার জন্য বাকি এত দরকার নেই, এটার প্রভাবগুলো এত ইম্পর্টেন্ট না। আমি যেসব জিনিসের প্রভাব ইম্পর্টেন্ট ওটা বলে দিব। ঠিক আছে, আর পলিভিনাইল ক্লোরাইড মানে পিভিসির কাজগুলো বেশি ইম্পর্টেন্ট। কাজ মানে হলো ইউজ, কোথায় কোথায় আমরা এটা ইউজ করি পিভিসি। এরপরে হলো সেকেন্ড, থার্ড যে জিনিসটা, এটা হলো পলিপ্রোপিন। এটার নাম দেখো নামের মধ্যেই আছে পলিপ্রোপিন। তো এটা পলিপ্রোপিন, পলিটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি মনোমারটার নাম পেয়ে যাবা প্রোপিন। তো তোমাকে যদি বলে পলিপ্রোপিন কি দিয়ে তৈরি করা হয়, প্রোপিন দিয়ে তৈরি করা হয়, নর্মাল কথা। তো প্রোপিন দিয়ে যদি তৈরি করে, প্রোপিনের সংকেত আমরা জানি, সবাই জানি, এটা হলো প্রোপিন। প্রোপিন ওয়ানও বলতে পারি, প্রোপিনও বলতে পারি, সমস্যা নেই। এই যে প্রোপিন, প্রোপিনটাকে যদি আমরা পলিমারকরণ করি, মানে অনেকগুলো প্রোপিনকে একসাথে যুক্ত করি, তখন এটার নাম হবে পলিপ্রোপিন। পলিপ্রোপিনেরও আলাদা ইউজ আছে, কি কি দিয়ে কোথায় কোথায় ইউজ করতে হয় এটা আছে, তবে এটার প্রভাবকটা বেশি ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। TiCl3, এটার প্রভাবক 140 অ্যাটমসফিয়ার চাপ, আর হলো 120 ডিগ্রি সেলসিয়াস। এটার প্রভাবকটা বেশি ইম্পর্টেন্ট, কারণ পরিবারকরণ বিক্রিয়ার প্রভাবক বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রভাবকই সব কাজ করে সেজন্য। তো পলিপ্রোপিন এখানে তো আলাদা আলাদা কাজ দিয়ে দিচ্ছে, এগুলো তোমাদের তাই দায়িত্ব করা।
এরপরে লাস্টে হলো লাস্টে যেটার নাম, এটার নাম হলো ট্যাফলন। ট্যাফলন এটা একটু বাণিজ্যিক নাম, ঠিক আছে। তো যেহেতু এটা বাণিজ্যিক নাম, এটা থেকে আসলে তুমি ডিরেক্ট বের করতে পারবে না এটা মনোমার কি। মানে যেরকম আমরা পলিথিন থেকে ইথিন বের করছি, এখান থেকে এরকম বের করা যায় না। ট্যাফলন থেকে তুমি বের করতে পারবে না যে কি দিয়ে তৈরি করতেছো, হ্যাঁ। তো ট্যাফলন থেকে যদি ওর মনোমারটা জানতে চাও, এটা একটু মুখস্থ রাখতে হবে এই জিনিসটা। ট্যাফলনের মনোমার হলো এটা, সবাই লিখে রাখতে পারো, CF2 ডাবল বন্ড CF2, ঠিক আছে। এটার নাম হলো টেট্রাফ্লোরো ইথেন। টেট্রাফ্লোরো ইথেন মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে বাংলা নাম আসবে, তো অবশ্যই বাংলা নাম মুখস্থ করতে হবে। টেট্রাফ্লোরো ইথেন এটার নাম। সরি, টেট্রাফ্লোরো ইথেন না, ইথিন, ইথিন, কারণ ডাবল বন্ড আছে, ঠিক আছে। টেট্রাফ্লোরো ইথিন। তো এটাকে তুমি যদি পলিমারকরণ করো, তাহলে যে জিনিসটা তৈরি হবে এটার নাম হলো ট্যাফলন। তাহলে তোমাকে প্রশ্নে বলবে ট্যাফলনের মনোমার কি। ট্যাফলনের মনোমার হলো টেট্রাফ্লোরো ইথিন, ইথিন। তো অবশ্যই সংকেত সহ মুখস্থ রাখবা। আর এখানে প্রভাবক হিসেবে FeSO ইউজ করা হয়, আর H2O2 ইউজ করা হয়। এটা এত ইম্পর্টেন্ট না, তাও মনে রাখার চেষ্টা করবে একটু। এরপরে যে বিক্রিয়াগুলো আছে এগুলো হলো ঘনীভবন পলিমারকরণী বিক্রিয়া, এবং এগুলো এক একটা বিক্রিয়া বিশাল আকারের বিক্রিয়া, ঠিক আছে। তো আমি বিশাল আকারের বিক্রিয়া তো দরকার নেই, আমি যাইতে যাচ্ছি না, এগুলো তো এগুলো আসে না কোথাও। তবে যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে চায় এগুলো মাস্ট লাগবে, মাস্ট। মানে বিক্রিয়াগুলো আসে, যে কোনো একটা পলিমারকরণের বিক্রিয়া আসবে মাস্ট, এটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা। তো বাকিটা তোমাদের দায়িত্ব, তোমরা মুখস্থ রাখবা। আর এগুলো আসলে কোনো থিওরি দিয়ে বা কিছু দিয়ে আসলে মনে রাখা যায় না মুখস্থ করা ছাড়া। এগুলো এরকম একটা বিক্রিয়া, ঠিক আছে। হয়তো সোজা করা যায়, পুরা কীভাবে পড়তে হবে একটু বলা যায়। তো মেডিকেলের জন্য যদি বলা, এত কিছু লাগবে না এখানে, শুধু নামগুলো মনে রাখতে হবে। যেরকম আমার এখানে প্রায় 60টা উদাহরণ দিছে, 60টা উদাহরণে আলাদা আলাদা জিনিস তৈরি করা হয়েছে। প্রথমে আমি আসি নাইলন 66, এটার নাম আমরা সবাই শুনছি, নাইলন সুতা যেটা আর কি, হ্যাঁ, নাইলন 66। এখন তোমাকে প্রশ্নে বলবে নাইলন 66 তৈরি করার জন্য আমরা কি কি জিনিস ইউজ করব। তো তোমার উত্তর হবে, একটার নাম হলো, উত্তর হলো এটার এডিপিক অ্যাসিড আর হলো হেক্সামিথিলিন ডাইয়ামিন। নাইলন 66 তৈরি করার জন্য এডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইয়ামিন, এই দুইটা জিনিস ইউজ করা হয়। তো আমি এডিপিক অ্যাসিডের সংকেতটা লিখে দিচ্ছি, কারণ এটা মাঝে মধ্যে আসে। এডিপিক অ্যাসিড এটা একটা ডাইওয়িক অ্যাসিড। সবাই একটু লিখে রাখুন এটা। এটার নাম হলো এডিপিক অ্যাসিড। তো তোমাকে নিচের কোনটি এডিপিক অ্যাসিডের সংকেত, কিন্তু এর আগে আমরা কোথাও এডিপিক অ্যাসিডের নামটা শুনি নাই। এটা একটা বলতে পারো ইউজ করা হয় 966 এডিপিক অ্যাসিড। হেক্সামিথিলিন ডাইয়ামিন, হেক্সামিথিলিন ডাইয়ামিন তোমরা নিজেরা চাইলে লিখতে পারো হেক্সামিথিলিন। তো হেক্সামিথিলিন মানে হলো CH2 থাকবে 6টা হেক্সামিথিলিন, আর ডাইয়ামিন, ডাইয়ামিন মানে হলো NH2 থাকবে 2টা। আসলে নাম থেকেই বলা যায় এটা সংকেত কি হবে। হেক্সামিথিলিন ডাইয়ামিন, CH2 থাকবে 6টা আর অ্যামিন থাকবে 2টা, হেক্সামিথিলিন ডাইয়ামিন। তো আশা করি বুঝছো। আর এটাকে যেহেতু ঘনীভবন পলিমারকরণ বলতেছি, এখানে একটা হাইড্রোজেন মানে একটা পানি বের হয়ে যায় এই বিক্রিয়া থেকে, পানি অপসারিত হয়, সেজন্য এটাকে ঘনীভবন বিক্রিয়া বলা হয়। আর এটাতে মানে তেমন কোনো প্রভাব ইউজ করা হয় না, TiO2 ইউজ করে, বাট এত ইম্পর্টেন্ট নয় না। আচ্ছা, এরপরে হলো সেকেন্ডটা হলো, প্রথম উদাহরণ তো গেল নাইলন 66, সেকেন্ড উদাহরণ হলো মেলামাইন। আমরা মেলামাইনের নাম সবাই শুনছি। তো এই যে মেলামাইন তৈরি করে, ওখানে আসলে মনোমার হিসেবে কি ইউজ করে, মানে কি দিয়ে মেলামাইনটা তৈরি করে। উত্তর, আনসার হলো ইউরিয়া। এটার নাম এডিপিক অ্যাসিড। এডিপিক অ্যাসিড, এডিপিক, এডিপিক অ্যাসিড, ঠিক আছে। এরপরে উদাহরণ 2 এখানে দিচ্ছে মেলামাইন তৈরি। মেলামাইন তৈরি করা হয় ইউরিয়া থেকে। নর্মাল কথা, তোমাকে যদি বলে যে মেলামাইনের মনোমার কি, মেলামাইনের মনোমার হলো ইউরিয়া, শেষ কথা। মেলামাইনের মনোমার হলো ইউরিয়া। আর এখানে প্রভাবকটাও এত ইম্পর্টেন্ট না, শুধু ইউরিয়ার সংকেতটা মুখস্থ রাখো, মেলামাইনের সংকেত লাগবে না। ইউরিয়ার সংকেতটা হলো NH2, মাঝখানে CO, আবার বাইরে NH2।
এই সংকেতগুলো মাস্ট মুখস্থ রাখতে হবে, এগুলো মানে ইজিলি মানে বেশি আসে মেডিকেল ভর্তি পরীক্ষা। নিচের কোনটি ইউরিয়ার সংকেত, নিচের কোনটি অ্যাডিপিক অ্যাসিডের সংকেত আসে। বাণিজ্যিক নামগুলো, এগুলো বাণিজ্যিক নাম তো, এগুলা তুমি নাম শুনি বলতে পারবে না এটার সংকেত কি হবে, ঠিক আছে? তো সেজন্য মুখস্থ রাখা লাগে। তো ইউরিয়ার সংকেত হলো এটা, দোনো পাশে NH2 থাকবে, মাঝখানে CO থাকবে, এটাই ইউরিয়া। তাহলে মেলামাইন আমরা দুইটা জিনিস শিখছি। নাইলন 66 এ ইউজ করা হয় অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, আর মেলামাইনে ইউজ করা হয় ইউরিয়া। তো বাকিগুলো আমি মুখে বলে দিচ্ছি, আমার ভিডিও দেখলে হয়তো সুবিধা হবে তোমাদের। হেক্সামিন 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 নামে একটা যৌগ আছে, এটাও অনেক ইউজ আছে, বা এটার নাম হলো ইউরোট্রপিন। ইউরোট্রপিন অথবা হেক্সামিন দোনোটাই বলা হয়। এই যে হেক্সামিন বা ইউরোট্রপিন, এটা তৈরি করার জন্য আমরা মিথানেল ইউজ করব। মিথানেল সবাই লিখে রাখা। মিথানেলের সংজ্ঞা আমরা সবাই জানি HCHO, এটাকে ফর্মালডিহাইডও বলা হয়, মিথানেল। তো মিথানেল থেকে আসলে কি তৈরি করা যায় এটা একটু মনে রাখবে। হেক্সামিন অথবা এটার নাম হেক্সামিন অথবা এটার নাম ইউরোট্রপিন, যে কোনোটা বলতে পারো। তো বলতে পারি ইউরোট্রপিনের ক্ষেত্রে মনোমার হিসেবে কি ইউজ করা হয়, উত্তর হবে মিথানেল। আরো অনেকগুলা দিছে, আমার কাছে মনে হচ্ছে এত ইম্পর্টেন্ট এগুলা, মানে ও হ্যাঁ, ব্যাকেলাইট নামে একটা জিনিস, ইউরোট্রপিন মানে দোনোটাই সেম জিনিস আর আলাদা আলাদা নাম আর কি। একটা নাম হেক্সামিন, মানে দোনোটাই সেম জিনিস, হেক্সামিন অথবা ইউরোট্রপিন। আর লাস্ট ব্যাকেলাইটটা আসতে পারে, আমার কাছে মনে হচ্ছে ব্যাকেলাইট, আমি নাম শুনছি ব্যাকেলাইটের, ঠিক আছে? ব্যাকেলাইট তৈরিতে কি ইউজ করা হয়, ওখানেও সেম জিনিস ইউজ করা হয়, এটা মিথানেল ইউজ করা হয়। ব্যাকেলাইট, ব্যাকেলাইট আমি লিখে দিচ্ছি, ব্যাকেলাইট। বিক্রিয়াগুলো আমি আবার বলতেছি, ইঞ্জিনিয়ারিং যারা পড়তে বা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা শুধু বিক্রিয়াগুলো প্র্যাকটিস করবে, আর কারোর দরকারও নেই বিক্রিয়া দেখা কীভাবে হয়েছে। ডিরেক্ট শুধু আমি যেটা বললাম নামটা মনে রাখবা, মনোমারটা মনে রাখবা। আমি সেজন্য নামও বলে দিচ্ছি, মনোমারও বলে দিচ্ছি, যেন তোমাদের মনে থাকতে সুবিধা হয়। তো মিথানেল দিয়ে দুইটা জিনিস তৈরি করা যায়, একটা হলো যে হেক্সামিন তৈরি করা যাচ্ছে, আর একটা হলো যে ব্যাকেলাইট তৈরি করা যাচ্ছে। তো আশা করি বুঝছো। আচ্ছা হ্যাঁ, ব্যাকেলাইট তৈরিতে মিথানেলের সাথে আবার ফেনলও ইউজ করা হয়, তো এটা একটু মনে রাখিও। দেখো, শুধু যদি মিথানেল বলে তাহলে ডিরেক্ট হেক্সামিন তৈরি হবে, যদি মিথানেল আর ফেনল বলে দুটোটা যুক্ত করা হয়েছে তখন ব্যাকেলাইট তৈরি হবে। আমি আবার বলতেছি, যদি মিথানেল ডিরেক্ট বলে যাবে তাহলে তখন হেক্সামিন তৈরি হবে, মিথানেলের সাথে যদি ফেনল যুক্ত হয় আবার তাহলে ওটা হলো ব্যাকেলাইট তৈরি হবে। তো ব্যাকেলাইট তৈরিতে আসলে মনোমার একটা না, দুইটা হবে, একটা হলো যে মিথানেল আর একটা হলো যে ফেনল। মিথানেল আর ফেনল যদি যুক্ত করো তাহলে ব্যাকেলাইট তৈরি হবে। আর বাকি কাজগুলো তোমাদের দায়িত্ব পড়া, তোমরা করো। এরপরে আমরা কোষ রসায়ন, মানে এটার নাম কি জানি বলে, বোটানিতে একটা চ্যাপ্টার আছে কোষ রসায়ন, ওখানে ওই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলা নিয়ে, সুক্রোজ এগুলা নিয়ে অনেক ব্যাখ্যা ট্যাখ্যা আছে, এগুলো এখানেও আছে। তো মানে পলিমারের মধ্যে আছে, কারণ একটা জিনিস মনে রাখবা, ওই যে স্টার্চ একটা আছে, স্টার্চ বা সেলুলোজ বলি আমরা, এগুলাকে আমরা বলি পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে হলো অনেকগুলা মনোস্যাকারাইড মিলে তৈরি হয় পলিস্যাকারাইড, মানে অনেকগুলা অণু মিলে বড় একটা অণু তৈরি হলো, ওটাকে আমরা বলি পলিস্যাকারাইড। তো এখানেও সেম, যেহেতু পলিমার শব্দটা এখানে আসছে সেজন্য এগুলো এখানে অন্তর্ভুক্ত আছে। যেরকম তুমি যদি গ্লুকোজকে পলিমার করো, গ্লুকোজকে পলিমার করলে যে জিনিসটা পাবা ওইটাকে বলবা স্টার্চ, ঠিক আছে? স্টার্চ। তো এই যে স্টার্চ, তো তোমাকে বলতে পারে স্টার্চ তৈরির ক্ষেত্রে তুমি কি ইউজ করতেছো, এটা আসতে পারে, ঠিক আছে? তো আর এখানে মানে এখানে প্রত্যেকটারই মানে গঠন দিয়ে রাখছে, জানো এক একটা গঠন বিশাল বিশাল, গ্লুকোজের গঠনও, গ্লুকোজ, তারপর ফ্রুক্টোজ, সুক্রোজ এগুলোর গঠন বিশাল বিশাল একটা, ঠিক আছে? তারপরে ওই পলিস্যাকারাইডের মধ্যে আবার অ্যামাইলোজ থাকে, অ্যামাইলোপেকটিন থাকে, এগুলো আসলে সবই বোটানি পড়া, এখানে দিছে আর কি এমনি জানার জন্য, ঠিক আছে? তো এটা বোটানিতে তোমরা মুখস্থ, এটাও মুখস্থ আসলে, তোমাদের পড়ায় কি আর পড়াবো, এটা সেমই, ঠিক আছে? অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন, মানে পলিস্যাকারাইডের মধ্যে আবার দুইটা পার্ট আছে, অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন। এবার আসি সেলুলোজ। সেলুলোজের গঠনও দিছে,
আচ্ছা, স্টার্চ, ও আচ্ছা, আবার ওগুলা বৈশিষ্ট্য দিছে, স্টার্চের মধ্যে অ্যামাইলোজ আছে, অ্যামাইলোপেকটিন আছে। এই দুইটার বিভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে, মানে কেউ আয়োডিন দ্রবণে নীল বর্ণ দেখায়, কেউ বেগুনি বর্ণ দেখায়, কারো শতকরা সংযুতি এত, কারো এত, মানে এবার বিভিন্ন জিনিস দিচ্ছে ওরা। আর এখানে একটা জিনিস আমি বলি, রিডিউসিং সুগার নামে একটা জিনিস আছে। রিডিউসিং সুগার মানে হলো, রিডিউস মানে হলো চাই বিজারণ করা, ঠিক আছে, বিজারিত হয়, হ্যাঁ। তো রিডিউসিং সুগার মানে সে বিজারণ করতে পারে। তো যাদের অ্যালডিহাইড বা কিটোন এই মূলকটা আছে ফ্রি, অ্যালডিহাইড আর কিটোন মূলক আছে ফ্রি মানে মুক্ত, ঠিক আছে, তারাই রিডিউসিং সুগার। বাকি যেগুলো আছে সবগুলা হইলো নন রিডিউসিং সুগার। যেরকম সুক্রোজ একটা নন রিডিউসিং সুগার, কারণ তার অ্যালডিহাইড বা কিটোন মূলক নামে কিছু নাই, ফ্রি নাই, ঠিক আছে। আচ্ছা, সুক্রোজ কিভাবে তৈরি হয় এটা বলি। সুক্রোজ হলো গ্লুকোজ আর ফ্রুক্টোজ যোগ হয়ে সুক্রোজ তৈরি হয়। এক অণু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ যোগ হলে সুক্রোজ তৈরি হয়, হ্যাঁ। এই যে এই যে সুক্রোজ বললাম, সুক্রোজে দুইটা অণু এসে যুক্ত হয়েছে, সেজন্য এই যে এটার নাম বলে ডাইস্যাকারাইড। এগুলো সব বটানির পর আমি বলতেছি। আর 3 থেকে 10-এর মধ্যে যদি থাকে, মানে 3 থেকে 10টা অণু যদি একসাথে যুক্ত হয়, এটাকে আমরা বলি অলিগোস্যাকারাইড। আর 10-এর অধিক হইলে ওটাকে আমরা বলি পলিস্যাকারাইড। তো ডাইস্যাকারাইড মানে দুইটা, সুক্রোজ একটা আছে এর মধ্যে, আরেকটা আছে ল্যাকটোজ, যেটা দুধে থাকে, গরুর দুধ সবচেয়ে বেশি থাকে। ল্যাকটোজ হলো এমন একটা শর্করা যেটা দুধের শর্করা বলা হয়। তো আমি বোটানি পড়াই এটাই। তো ল্যাকটোজ মানে হলো দুধের শর্করা, মানে দুধে যে শর্করাটা সবচেয়ে বেশি থাকে এটার নাম হলো ল্যাকটোজ। এবং ল্যাকটোজ আমাদের শরীরের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর লাস্ট হলো আর স্টার্চ তো বললাম, সেলুলোজ বলা আছে। সেলুলোজটা মানুষের দেহে থাকে না, কারণ সেলুলোজ হলো কোষ প্রাচীর তৈরিতে ইউজ করা হয়, মানে যে উদ্ভিদে থাকে, সেলুলোজটা থাকে উদ্ভিদে, মানুষের দেহে থাকে না। সেজন্য মানুষ খাইতে পারে না, ঘাস লতা পাতা এগুলো খাইতে পারে না, কারণ সেলুলোজ ভাঙার জন্য মানুষের যে এনজাইমটা দরকার সেই এনজাইমটা মানুষের থাকে না। সেলুলোজ এনজাইমটা লাগে, বাট ওটা থাকে না, ঠিক আছে। আচ্ছা, এগুলো সব বোটানির পরে হলো, তোমরা পড়ে নিও, আমি শুধু একটু ব্রিফ করলাম আর কি। আচ্ছা, এখানে প্রোটিন নিয়েও আলোচনা করছে। প্রোটিনের মধ্যে প্রোটিন একটা অণু। তো মানে প্রোটিন আমরা জানি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিন তৈরি হয়। তো আমরা অ্যামিনো অ্যাসিড নিয়ে একটু কাজ করব। অ্যামিনো অ্যাসিডের সংকেতটা অবশ্যই মুখস্থ রাখবা। দেখো আমি লিখে দিচ্ছি, NH2 থাকে এক পাশে, মাঝখানে CH থাকে, আরেক পাশে থাকে COOH, আরেক পাশে থাকে আর আর মানে হলো অ্যালকাইল মূলক, CH3 এগুলা এরকম কিছু একটা থাকবে, ঠিক আছে। দেখো, অ্যামিনো অ্যাসিডের যে কার্বনটা থাকে মাঝখানে, এটা একটা কাইরাল কার্বন, কারণ তার 4 হাতে 4টা জিনিস যুক্ত আছে, সেজন্য এটার নাম হলো কাইরাল কার্বন। তো তোমাকে বলতে পারে অ্যামিনো অ্যাসিডের কার্বন কি ধরনের কার্বন, অবশ্যই কাইরাল কার্বন, মাঝখানে যেটা থাকে। আচ্ছা, এখানে এটার আসলে একটা ইম্পর্টেন্স আছে, এই অ্যামিনো অ্যাসিডের একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা হলো সে জুইটার আয়ন হিসেবে কাজ করে। জুইটার, এটা প্রশ্নে মানে নৈর্ব্যক্তিক বেশি আসে যে কে জুইটার আয়ন হিসেবে কাজ করে, এটা হলো অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড জুইটার আয়ন হিসেবে কাজ করে। কারণ হলো জুইটার আয়ন মানে হলো সে একাধারে পজিটিভ আয়নও হতে পারে, নেগেটিভ আয়ন হতে পারে। তোমাদেরকে একটা উদাহরণ দিই। মনে করো সে যদি এই H+টা ছেড়ে দেয়, মনে করো যেহেতু তার এসিড একটা মূলক আছে, সে যদি একটা H+ ছেড়ে দেয়, তাইলে আমরা জানি তার এখানে একটা আয়ন তৈরি হবে যেটা হবে মাইনাস। যেহেতু সে H+ ছেড়ে দিছে, তাহলে এখানে একটা আয়ন তৈরি হবে যেটা মাইনাস। তো দেখো সে নেগেটিভ আয়ন হিসেবে কাজ করতেছে। আরেকভাবে এই পাশটা চিন্তা করলে কি হয়, এই পাশে কি হয়, সে তার NH2, তো সে তার সাথে একটা H+ রাশি যুক্ত হয়। তো H+ রাশি যুক্ত হলে সে NH3+ নামে একটা আয়ন তৈরি করে, যেটাকে আমরা বলতেছি ক্যাটায়ন। দেখো এই পাশে অ্যাসিডের পাশে তৈরি হচ্ছে একটা অ্যানায়ন, বাট NH2-র পাশে তৈরি হচ্ছে একটা ক্যাটায়ন। একাধারে সে অ্যানায়নও হইতে পারছে, একাধারে সে ক্যাটায়নও হইতে পারছে। একসাথে দুইটা আয়ন যদি অবস্থান করে কোনো যৌগতে, ওইটার নাম বলে জুইটার আয়ন। তো অবশ্যই অ্যামিনো অ্যাসিড জুইটার আয়ন হিসেবে কাজ করে, এটা মাস্ট মুখস্থ রাখবা। আর এখানে দুইটা অ্যামিনো অ্যাসিডের আইসো ইলেকট্রিক বিন্দু বলছে। আচ্ছা, একটু ওয়েট করো।
হ্যাঁ, এখানে আইসো ইলেকট্রিক বিন্দু নামে একটা জিনিস পড়াইছে, আইসো ইলেকট্রিক বিন্দু। তোমরা শুধু টপিকটা লেখো, তারপর বাসায় পড়ে ফেলি। আইসো ইলেকট্রিক বিন্দু এটাও অ্যামিনো অ্যাসিডের একটা ধর্ম। আইসো ইলেকট্রিক বিন্দু এটা মানেটা দরকার। মানেটা হলো মানে অ্যামিনো অ্যাসিডের একটা পিএইচ মান, অবশ্যই পিএইচ মান আছে যেহেতু অ্যামিনো অ্যাসিড বলতেছি, যে পিএইচ মান মানে পিএইচ মানটা যত হইলে তার প্রোটন গ্রহণ এবং বর্জন দুটোটা সেম থাকবে। মানে এই যে আয়নটা আমরা বলতেছি, এক পাশে নেগেটিভ আয়ন আরেক পাশে পজিটিভ আয়ন, মানে দুটোটা আয়ন সেম পরিমাণ থাকবে। মানে যতটা তুমি H+ ত্যাগ করতেছো আবার এই পাশে ততটা H+ গ্রহণ করতেছো, বলতে গেলে নিরপেক্ষ আর কি। হ্যাঁ, তো এরকম যে অবস্থায় মানে যে সময়ে যে পিএইচ মানে তার হাইড্রোজেন বর্জন আবার গ্রহণ দুটোটাই সেম থাকবে, তা সেই বিন্দুটাকে আমরা বলতেছি বা সেই পিএইচটাকে আমরা বলতেছি আইসো ইলেকট্রিক বিন্দু। তো আশা করি মনে রাখতে পারবো যে পিএইচে মানে কোনো অ্যামিনো অ্যাসিডের, আমি সংজ্ঞাটা একটু পরে বলি, যে পিএইচে কোনো অ্যামিনো অ্যাসিডের প্রোটন গ্রহণ ও বর্জন ক্ষমতা সমান থাকে তাকে ওই অ্যাসিডের আইসো ইলেকট্রিক বিন্দু বলে। তো এখানে দুইটা অ্যাসিডের আইসো ইলেকট্রিক বিন্দু দিছে। আমরা যদি অ্যামিনো অ্যাসিড চিন্তা করি, অ্যামিনো অ্যাসিড অনেক ধরনের আছে, প্রায় 20 ধরনের আমাদের দেহে আছে। এর মধ্যে আবার এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে কতগুলো, ঠিক আছে। তো ওগুলা বাদ দিলাম, ওগুলা পড়বা। তো গ্লাইসিন আর অ্যালানিন নাম শুনছি হয়তো, গ্লাইসিন অ্যালানিন এই দুইটার আইসো ইলেকট্রিক বিন্দু দিছে, একটা দিছে 6 আর একটা 6.1। গ্লাইসিনের দিছে 6 আর অ্যালানিনের দিছে 6.1। এটা আসতে পারে, সেজন্য মুখস্থ রাখো। আর বাকি এখানে কিছু জিনিস দিছে, মানে লাস্টে ওরা অনেকগুলা সংকেত দিয়ে দিছে, কঠিন কঠিন বড় বড় সংকেত, যে এগুলা ইন্টার পরীক্ষা হলে লাগতো, বাট এখন আর দরকার নেই। তবে যারা ভার্সিটি পরীক্ষা দিতে ইচ্ছুক তো অবশ্যই এগুলা মুখস্থ করতে হবে সংকেতগুলা। যেরকম আমার এখানে অ্যাসপিরিনের সংকেতটা দিছে, আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি অ্যাসপিরিনের সংকেত। অ্যাসপিরিন আসলে জ্বরের ওষুধ, ব্যথার ওষুধ যেটাই বলো, দোনোটাই বলা হয় এটাকে, ঠিক আছে। এটার নাম হলো এটা অ্যাসপিরিন। এটা অ্যাসপিরিন স্যালিসাইলিক অ্যাসিড থেকে তৈরি করা হয়, কারণ এই যে আমি এই জিনিসটা দেখে বুঝছি এটা স্যালিসাইলিক থেকে অ্যাসিড থেকে তৈরি করা হয়। তো এই অ্যাসপিরিনটা হলো জ্বরের ওষুধ, এখানে লেখা আছে, বাট ব্যথার ওষুধ। অ্যাসপিরিন এমন একটা ওষুধ, জীবন বাঁচানো ওষুধ বলা হয়, লাইফ সেভিং ওষুধ বলা হয় আমাদের এখানে। তো এটার অনেক ইউজ আছে, ওগুলো তোমরা পড়বা। এটা হলো যে অ্যাসপিরিনের সংকেত। তো এরকম প্যারাসিটামল আছে, পিক্রিক অ্যাসিড আছে। হ্যাঁ, পিক্রিক অ্যাসিডটা আসতে পারে। পিক্রিক অ্যাসিড হলো যে, আমি দেখাই দিই। হ্যাঁ, টিএনটি তো লাগবে, ওগুলো তো আগে পড়াই ফেলছি, গত ক্লাসে হয়েছে। সংকেতগুলা মুখস্থ করবা যারা ভার্সিটিতে পরীক্ষা দিতে চাও, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা কখনো সংকেত আসে না, আমি দেখিনি, অপশনে সংকেত দিতে দেখিনি কখনো, ঠিক আছে। তো ওখানে শুধু নামগুলা মনে রাখলে, এটার নাম হলো পিক্রিক অ্যাসিড, মানে 3 পাশে 3টা NO2 আর মাথার উপর ওয়েজ, এটার নাম হলো পিক্রিক অ্যাসিড। আর অ্যাম্ফিটামিন এটা আসলে ঘুমের ওষুধ বলা হয় অ্যাম্ফিটামিন। এছাড়াও আরো অনেক ইউজ আছে আমরা, আচ্ছা এটা একটু বলে ফেলি। অ্যাম্ফিটামিন হলো যে সাধারণত আমরা যেটাকে কি বলবো, ইয়াবা বা নামে চিনি, এটা হলো অ্যাম্ফিটামিন, ঠিক আছে। তো এটা মানে ঘুমের ওষুধ মেনলি, এটা ঘুমের জন্য দেওয়া হয়, বাট ওটা মাত্রা অনেক কমায় দেওয়া হয়, খুবই কম মিলিগ্রামে দেওয়া হয়। তো অ্যাম্ফিটামিন চেতনানাশকও বলতে পারো, ঘুমের ওষুধ বলতে পারো, আর এটা নেশা হিসেবে ইউজ করা হয়। আর তেমন দরকার নেই, এখানে আর নাই তেমন কিছু। আর এখানে ওই যে বিভিন্ন জিনিসের কাজগুলো দিচ্ছে, এগুলা তোমরা ডাইজেস্ট থেকে মাস্ট করে নেবে। তো আমি ডাইজেস্টটাও একবার পড়াই দিই, আমি কিছু কি বাদ দিয়েছি নাকি আমি একটু দেখিনি। আমার বই মোটামুটি শেষ, আমি লিঙ্কনের বই থেকে পড়াইছি। তো লিঙ্কনের বইয়ে মোটামুটি ওরা কোনো কিছুই বাদ দেয় নাই, আরও অনেক এক্সট্রা জিনিস দিচ্ছে, আমি ওগুলো তো বাদ দিয়ে চলে গেছি, দরকার নেই এগুলো। তবুও মানে যতটুকু পড়ানো দরকার। তো তোমরা, আমি তোরা বললি যেহেতু আমি সবগুলাই ভিডিও ইয়াতে দিছি, ইউটিউবে দিছি, তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত 8টা ভিডিও যে সময় পড়া শুরু করবা সিরিয়ালে দেখা শুরু করবা, আর সাথে সাথে বইটা নিয়ে পড়তে থাকবা। দেখবে এক পাশে শুনবা আর এক পাশে পড়তে থাকবা, দেখবে জিনিসটা মুখস্থ থাকবে, কারণ এটা পুরোটাই মুখস্থ।
কিছু জিনিস আছে বুঝার, বাট বাকি সব কিছু এটার মুখস্থ। ঠিক আছে, এই যে আজকে যা পড়াইছি সব মুখস্থ, শুধু আমি বলে দিছি একটু কি, আর কিছু না। ঠিক আছে, তো আসি, দেখি আমি জৈব রসায়নের কোনো কিছু কি দিচ্ছে নাকি ডাইজেস্ট এক্সট্রা। ডাইজেস্টে আমি যা দেখতেছি প্রথম দিকে ওরা জৈব যৌগের কে আবিষ্কার করছে এগুলো সম্বন্ধে কিছু জিনিস বলছে, এরপরে ওরা নামকরণ সম্বন্ধে কিছু জিনিস বলছে। আর এখানে ক্যাটিনেশন নামে একটা জিনিস দিচ্ছে, এটা একটু মুখস্থ করবা, এটা আসলে তোমাদের সিলেবাসে নাই, তাও দিচ্ছে ওরা। এটা ইম্পর্টেন্ট, ক্যাটিনেশনটা ইম্পর্টেন্ট। ক্যাটিনেশন মানে হলো কার্বনে অনেকগুলো প্রকারভেদ থাকে, ওগুলাকে হিসাব করলে ক্যাটিনেশন বলা হয়। ঠিক আছে, তো ক্যাটিনেশনটা মুখস্থ করবা। ওইটার মধ্যে ক্যাটিনেশনের বিশেষ উদাহরণ হলো ফুলারিন, এছাড়া আরও অনেকগুলো উদাহরণ আছে, হিরক আছে, গ্রাফাইট আছে। আমরা জানি কার্বনের অনেকগুলো রূপভেদ আছে, এর মধ্যে হিরক, গ্রাফাইট এগুলো আছে। আচ্ছা, এরপরে একটা এখানে একটা জিনিস দিছে যে জৈব যৌগ অজৈব যৌগ। আম, জৈব যৌগ জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। ঠিক আছে, মানে পানিতে সাধারণত দ্রবীভূত হয় না, কিছু ব্যতিক্রম ছাড়া। বেশিরভাগ যৌগই জৈব যৌগ জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, মনে করো ইথার, অ্যালকোহল এগুলোতে দ্রবীভূত হয়, বাট পানিতে কখনো দ্রবীভূত হয় না। বাট অজৈব যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় বেশিরভাগ সময়। এটা একটা ইম্পর্টেন্ট উদাহরণ দিচ্ছি। আর মেটামেরিজম সমানুতা পড়ানো হয়েছে। আর এখানে কিছু ইনফরমেশন দিছে, মানে কিছু ব্যতিক্রম আছে সিস ট্রান্স সমানুতে, এগুলো একটু পড়ি নিয়ে, এগুলো মাস্ট পড়তে হবে। বাট অত গভীরে যাওয়ার দরকার নেই, মানে অত সবগুলা যে মুখস্থ রাখতে হবে এরকম কোনো কথা নেই। তোমরা আগের কোয়েশ্চেনগুলো আলোচনা বা দেখলেই বুঝবে, অত কঠিন কিছু আসে না একদম। আমি যা পড়াইছি ওখান থেকে যদি 7টা আসে, 7টার মধ্যে 6টা আমি যা পড়াইছি ওখান থেকে আসবে, বাকি একটা হয়তো বা তোমাদের বাকি মানে কঠিন কত ভিতর থেকে আসবে। ঠিক আছে, বাকি সবগুলাই যা পড়াইছি এর থেকে আসবে। আচ্ছা, রেসিমিক মিশ্রণ ব্যাসজ যৌগগুলো পড়ানো হয়েছে। আচ্ছা, এই যে এই বিক্রিয়াগুলো অবশ্যই মাস্ট মনে রাখবা। সমানুকরণ বিক্রিয়া, সরি সমানুকরণ বলতেছি, সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক। হ্যাঁ, ইলেকট্রোফিলিক হলো অ্যালকিন আর অ্যালকাইন দেখায়, আর নিউক্লিওফিলিক সংযোজন দেখায় অ্যালডিহাইড আর কিটোন। আর ইলেকট্রোফিলিক গুলা দেখাবে বেনজিন, মানে প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেখাবে বেনজিন, আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন SN1 SN2 হয়, এটা অ্যালকাইল হ্যালাইড গুলো দেখায়। আর অপসারণ বিক্রিয়াগুলোও অ্যালকোহল দেখায়। বাকি আর দরকার নেই, এগুলো আমি যেভাবে পড়েছি ওভাবে মনে রাখবো। এখানে সমগোত্রীয় শ্রেণীর মধ্যে একটা মানে সক্রিয়তার ক্রম দিছে, যে আমরা নামকরণের ক্ষেত্রে এই জিনিসটা শিখছিলাম যে COOH কে সবচেয়ে বেশি প্রাধান্য দিতাম আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে, ওই ক্রমটা এখানে দেওয়া আছে, ওটা মুখস্থ রাখিও, কারণ ওটা মনে না রাখলে নামকরণ করতে অসুবিধা হয়। আচ্ছা, এরপরে সুষম বিভাজন, বিষম বিভাজন এগুলো বলা হয়েছে, যে কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, প্রথম দিকের পড়া এগুলো সব আজকের পড়াগুলোও আছে এখানে। আচ্ছা, এখানে একটা বেনজিনের একটা জিনিস দেখলাম, এটা এয়ার বইতে আছে, হাজারিনাগের বইতে একটা আছে, যে এখানে আলকাত্রার আংশিক পাতনে বিভিন্ন জিনিস উৎপন্ন হয়। মধ্যম তেল, ভারী তেল, যারা পড়ছো আগে জানো, এগুলো সম্বন্ধে কিছু আইডিয়া এখানে দিছে। তো অবশ্যই এই চার্টটা মাস্ট মুখস্থ করবা, ডাইজেস্টে আছে তোমাদের। ঠিক আছে, আলকাত্রার একটা চার্ট আছে, এটা মাস্ট মাস্ট মুখস্থ, এটা আসে মেডিকেল ভর্তি পরীক্ষা, এটা অনেক ইম্পর্টেন্ট। আসে, অন্যান্য ভর্তি পরীক্ষা আসে না, বাট ওখানে আসে। যে মনে করো মধ্যম তেল, আমি একটা উদাহরণ বলি, মধ্যম তেলের ক্ষেত্রে তাপমাত্রা কত দিতে হবে, বা মধ্যম তেল যে ইউজ করতেছি ওইটার তরলে প্রধান উপাদান কি কি আছে, বা নিচের কোনটি মধ্যম তেলের উপাদান নয়। মনে করো মধ্যম তেলের মধ্যে আছে ফেনল, গ্লিসরল আর ন্যাপথালিন, এই তিনটা আছে, তো বাকি যেগুলো আছে এগুলো এর উপাদান না। তো ওভাবে মুখস্থ রাখতে হবে। এরপরে বিভিন্ন বিক্রিয়া এগুলো করানো হয়েছে, দরকার নেই, এগুলো যেভাবে পড়াইছে ওভাবে পড়বা। আমি শুধু এখানে এক্সট্রা কি দিছে ওটা আমি বলে দিচ্ছি।